আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। বুধবারের বৈঠকে এনসিসির বদলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগামী সপ্তাহে নতুন প্রস্তাবনা উপস্থাপন করবে কমিশন। হাসান মাহমুদের রিপোর্ট। দুদিনের বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফের রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। এদিনের আলোচনায় ঐক্যমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির নতুন কাঠামো প্রস্তাব করে, যাতে অন্য দলগুলো একমত প্রকাশ করলেও একমত নয় বিএনপি। তবে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এতে একমত সব দল। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দিনের আলোচ্যসূচিতে থাকা রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে পরের বৈঠকে এই ইস্যুতে নতুন প্রস্তাব আনার ইঙ্গিত দিয়েছে কমিশন। 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে, তবে ঐক্যমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে যে প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয়, তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। 3 দিনের বিরতি দিয়ে আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলে জবানবন্দি পাঠিয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জন রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করা হলে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতো না বলে জানান কমিশন প্রধান। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেগুলো যাচাই বাছাই
ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখনও স্বাক্ষর গ্রহণ এবং বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত কমিশনের সংবাদ সম্মেলন বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের পর হাইকোর্ট তদন্ত কমিশন করল, তা এখনও পরাধীন রয়েছে। বিডিআর আইনের 2 ধারার মিথ্যা অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুত বিষয়টি এখনও বহাল রয়েছে। অবিলম্বে এই ধারা বাতিল করে বিচার কাজ করতে হবে। পুনঃতদন্তের মাধ্যমে নিরপরাধীদের মুক্তি দেওয়া ও বিডিআর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদানকারীদের আইনের আওতায় আনাসহ সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ সময় সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির সদস্যরা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার দুপুরে মগবাজার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার রিমান্ডের বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সহ সাবেক 3 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। আবির আহমেদের রিপোর্ট। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচনে একদলীয় ভোটের দিকে যায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রার্থীরাই। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যেতে স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পর কমিশন থেকে পদত্যাগ করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান হাবিবুল আউয়াল। গত রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক 3 নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় সেদিন গ্রেফতার করা হয় সাবেক সিএসি কেএম নুরুল হুদাকে। এর 2 দিন পর বুধবার দুপুরে গ্রেফতার করা হলো কাজী হাবিবুল আউয়ালকে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছিল বলে জানায় ডিবি। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পরিবর্তনে প্রশাসনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে কমেছে প্রায় 81,000। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অনুরোধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সকল সরকারি দপ্তরে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ধরনের পণ্য ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025-এর উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। সাময়িক অর্থনৈতিক লাভের আশায় পরিবেশের ক্ষতি সাধন থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। ফ্রি প্লাস্টিক পলিউশন, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2025।
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ উপলক্ষে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে। বুধবার রাজধানীর চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি তার বিধ্বংসী রূপ দেখানো শুরু করেছে, যার দায় সম্পূর্ণ মানুষের বলেও উল্লেখ করেন তিনি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, দুজন একসঙ্গে থাকতে পারবে না। এর জায়গায় আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নেই। কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। ব্যাপক শিল্পায়ন ও আধুনিক জীবন ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে মানুষ ক্রমাগত পরিবেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাই প্রচলিত উন্নয়নের ধারণা পরিবর্তন করে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পরে প্রধান উপদেষ্টা বৃক্ষমেলা ঘুরে দেখেন এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া শুরু হয়নি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার উপরও জোর দেন তিনি। প্রতিবছর ২৬শে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালিত হয়। চীন সফরের তৃতীয় দিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টি সানজি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি সানজি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডির সাথে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজে আপ্যায়িত করেন ঝাও ইয়েটি। এর আগে মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াংঝাও। নগর ভবনে শ্রমিক ইউনিয়নের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টাকে দায় দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইশরাক আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় অবমাননা করে স্থানীয় সরকার উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। এসব ঘটনায় আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ইশরাক। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভিযোগ করেন, গণমাধ্যমে আইনের ভুল ব্যাখ্যা দেয়া সহ স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না।
সংবাদ সম্মেলনে উঠে আসে মঙ্গলবারে নগর ভবনে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়টিও। এ ঘটনায় দায়ী আসিফ মাহমুদ ও তার সহযোগীরা জানিয়ে ইশরাক বলেন, অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। গতকাল নগর ভবনে একটি ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। আন্দোলনে যুক্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আবারও রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, প্রতি বছর ৮ আগস্ট তারিখে নতুন বাংলাদেশ দিবস পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইভাবে প্রতি বছর পালনের জন্য আবু সাঈদ দিবসকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৫ আগস্টকে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতে দুর্বৃত্তায়ন হয়েছে অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এখন থেকে চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। বিগত সময়ে উচ্চ মূল্যে বিনিয়োগ করে পরিবেশের ক্ষতি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি ব্যয়ের সিংহভাগই যাচ্ছে ঋণ পরিশোধে। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় বিনিয়োগ নীতি গ্রহণের কথা জানান তিনি। বলেন, ধনীরাই গাড়ি কেনে, তাই তাদের ভোগের জায়গায় বেশি কর আরোপ করা অযৌক্তিক নয়। আমরা এমন সব ফ্যালাসিমূলক বিনিয়োগ করেছি, সেটা কর্ণফুলীর টানেল হোক, এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি। গ্রিনের নামে আমরা মেট্রো রেল করতে যে ১ টাকার জিনিস ২০ টাকায় করে আমরা তো পরিবেশের আরো বড় ক্ষতি করে ফেলেছি। কারণ যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি, যার বিনিময়ে আজকে আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ ব্যয় হচ্ছে আমাদের দায় পরিশোধের জন্য, স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ। প্রবাসের খবর। ভিয়েতনামের শীর্ষ রং উৎপাদনকারী প্রতিষ্ঠান কোভা পেইন্ট বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি কোভা পেইন্ট বাংলাদেশ নামে একটি শিল্প কারখানা গড়ে তুলবে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি ৫ তারকা হোটেলে ভিয়েতনামের কোভা পেইন্ট ও বাংলাদেশের ভার্সেটিলো গ্রুপের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার আবিদ হান্নান জানান, চুক্তিতে কোভা পেইন্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মালিক ও নির্বাহী পরিচালক লি কুয়ান খান। অন্যদিকে ভার্সেটাইলো গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ডক্টর কামরুল আহসান। কোভা পেইন্ট ভিয়েতনামে ৩ দশকের বেশি সময় ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। এছাড়া তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াতেও ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশে তাদের পরিকল্পনা হলো একটি আধুনিক কারখানা স্থাপন করে প্রতিদিন ১৫০ টন রং উৎপাদন করা। দেশীয় বাজার ছাড়াও প্রতিষ্ঠানটি সার্কভুক্ত দেশগুলোতে রং রফতানি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর কামরুল আহসান বলেন, এই যৌথ বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। আমরা আশা করি এই বছরের শেষ নাগাদ আমাদের কার্যক্রম আমরা চালু করতে পারবো। তারা যেহেতু তাদের এক্সপার্টিজ, তারা তাদের প্ল্যান্ট, মেশিন এগুলো সব নিয়ে আসবে এবং আশা করছি একটা বড় ধরনের একটা বিনিয়োগ ভিয়েতনাম থেকে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে মক্কা মদিনা অবস্থানরত হাজিদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, অন্যথায় ১ লাখ রিয়াল জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে। এদিকে ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা নির্ধারণ করেছে ২,০০০ জন।
সৌদি আরবের জেদ্দায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আল হাসান ইয়াহিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন কোটা 1000 বহাল রাখার অনুরোধ জানান। এদিকে পবিত্র হজ শেষে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন 50,036 জন। অন্যদিকে হজ পালন করতে গিয়ে মারা গেছেন 38 বাংলাদেশি। মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জিওমেট্রিকায় শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে 6 শতাধিক শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করেছেন, যার মধ্যে 120 জনই ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার আহমেদ হান্নান জানান, 17তম সমাবর্তন উপলক্ষে কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তো পুয়ান দাতো উরা ডাক্তার হাজা আসমাত বিনতি হাজি আব্দুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে সমাবর্তন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি, ডিপ্লোমা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওমেট্রিকার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর দাতুক মোহাইজি মোহাম্মদ এবং আন্তর্জাতিকীকরণ ও ব্র্যান্ডিং সংক্রান্ত উপ-উপাচার্য ডক্টর মামিনুল ইসলাম মমিন। বর্তমানে 40টিরও বেশি দেশের 1000-এরও বেশি বিদেশি শিক্ষার্থী যেখানে অধ্যয়ন করছে। এই সমাবর্তনটি বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ার শিক্ষাঙ্গনে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। Malaysia world is one of the safest country আর one of the good education hub for any nationalities. আর বাংলাদেশিরা তো অবশ্যই এখানে অনেক ভালো করতেছে। অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা লিডিং পজিশনে আছি, আমাদের প্রফেসররা ওখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছে, অনেকে ডিন হিসেবে আছে, তো এটা আসলে প্রাউডের একটা ব্যাপার। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নন, শর্ত সাপেক্ষে একমত বিএনপি, এনসিসির বদলে নতুন কমিটির প্রস্তাব। মিডিয়ার হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে, দাবি কমিশন প্রধানের। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, গতবারের চেয়ে শিক্ষার্থী কমেছে প্রায় 81,000। ইরান আগ্রাসনে খেসারত দিচ্ছে ইসরায়েল, 12 দিনে অস্ত্র সংকটে প্রতিদিন ব্যয় হয় $725 মিলিয়ন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।